প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমরা রসায়ন চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রভাবক ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব আমরা। তো প্রভাবক বিষয়টি খুব গুরুত্বপূর্ণ রসায়নের ক্ষেত্রে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আমরা এর ব্যবহার দেখে থাকি। তো এর পিছনের কিছু ইতিহাস, কিভাবে প্রভাবক সম্পর্কে ধারণা আসলো রসায়নে। তো এটা প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী বার্জেলিয়াস 1834-35 সালে, অনেক আগে এটা। তো ওই সময় তিনি লক্ষ্য করলেন যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়াতে এমন কিছু পদার্থ যেটা রাসায়নিক বিক্রিয়ার সাথে সম্পর্ক নয়, কিন্তু বিক্রিয়ার ওটার উপস্থিতি বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া আবার হ্রাস পাচ্ছে। তো দুই ধরনের ঘটনায় তিনি পর্যবেক্ষণ করছেন তখন। আর তিনি ওই ধরনের পদার্থগুলোকেই তখন তিনি প্রভাবক হিসাবে চিহ্নিত করেছেন। তো প্রভাবকগুলোকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি। প্রভাবককে অনুঘটকও বলা হয়ে থাকে। খেয়াল করবে, প্রভাবকের আরেকটা নাম কি? অনুঘটক। হ্যাঁ, অনুঘটক বলা হয়। ইংরেজিতে প্রভাবককে বলা হচ্ছে ক্যাটালিস্ট। এই নামগুলো আমার অবশ্যই জানতে হবে। ক্যাটালিস্ট, অনুঘটক, প্রভাবক, বিভিন্ন নামই তোমাদের এগুলো পরীক্ষায় আসে। তো তোমরা অবশ্যই কিন্তু নামগুলি মনে রাখতে হবে যে একই নাম, একই যৌগ বা একই বিষয়, ভিন্ন ভিন্ন নাম। সেগুলো হলো কি কি? প্রভাবক হতে পারে, অনুঘটক হতে পারে, ক্যাটালিস্ট হতে পারে। আরেকটা নাম রয়েছে, তবে এটা সরাসরি প্রভাবক বলা যায় না, প্রভাবকের মধ্যে কাজ করে, সেটাকে আমরা এনজাইম বলে থাকি। এনজাইমের কাজটা অনেকটা কি প্রভাবকের মধ্যেই। প্রভাবক যে কাজটা করে, এনজাইম সেই কাজ করে, কি একটু কিছু পার্থক্য রয়েছে শুধুমাত্র। তো আমরা আজকে প্রভাবকগুলো যে বিভিন্ন বিক্রিয়ায় উপস্থিত থেকে বলা হয়েছে যে বিক্রিয়া গতি কি করে? ত্বরান্বিত করে। তো বেশিরভাগ ক্ষেত্রে বিক্রিয়া গতি বৃদ্ধি দিয়ে আমরা প্রভাবক ব্যবহার করে থাকি। তাহলে আমি এখানে কিছু বিক্রিয়া উল্লেখ করলাম, যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তো এই বিক্রিয়া এখানে কি দেওয়া আছে? আয়রন দেওয়া আছে, লোহা, অর্থাৎ লোহার গুঁড়া আমরা এখানে ব্যবহার করবো এই বিক্রিয়াতে। তখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে এই বিক্রিয়াতে। তাহলে 550 ডিগ্রি সেলসিয়াস তাপ সেখানে দেওয়া আছে। তাহলে আমার প্রশ্ন হলো, যেহেতু তাপমাত্রা দেওয়া উল্লেখ আছে, তাহলে প্রভাবকে আমি কেন দিলাম? হ্যাঁ, যদি আমি এখানে এই প্রভাবকটা না দিতাম, তাহলে আমার এই বিক্রিয়াটা এই তাপমাত্রা সংঘটিত করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে হয়তো প্রায় দ্বিগুণের চেয়ে বেশি তাপমাত্রার প্রয়োজন হতো। তাহলে এত তাপমাত্রা উৎপাদন করা বা এত তাপমাত্রার ব্যবহার কিন্তু অনেক ব্যয়বহুল ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা তাপমাত্রার খরচটা কমিয়ে আমরা সামান্য একটু প্রভাবক দিয়ে কাজটা অনেক দ্রুত গতিতে করতে পারছি। একইভাবে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে তখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এখানে আমরা কি ব্যবহার করেছি? B2O5। B2O5 কে বলা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড B2O5, এটা এই সালফার ট্রাইঅক্সাইড তৈরিতে প্রভাবক হিসাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা 450 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া রয়েছে, কিন্তু ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের কারণেই এই অল্প তাপে সম্ভব হয়েছে বিক্রিয়াটা করানো। তো আরো অনেক বেশি তাপের প্রয়োজন ছিল। তো এই বিক্রিয়াগুলোতে এক ধরনের চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা। এটা তোমরা অনেকেই জানো। এটা কি চিহ্ন? উভমুখী চিহ্ন। অর্থাৎ এই বিক্রিয়াটা কিছুক্ষণ উৎপাদ তৈরি করার পর উৎপাদ আবার ব্যাকওয়ার্ডে আসতে চায়। তবে আমরা এগুলো তাপ চাপ বিভিন্ন পরিবর্তন করে এগুলোকে সম্মুখমুখী রাখার চেষ্টা করে থাকি। আর নিচে একটা বিক্রিয়া দিলাম KClO3, এটা হলো পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট মনে রাখতে হবে। আবার এটা হলো পটাশিয়াম ক্লোরাইড, নামে কিন্তু খুব কাছাকাছি। তো পটাশিয়াম ক্লোরাইডকে যখন উত্তপ্ত করা হয়, তখন পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই বিক্রিয়া হিসাবে কাজ করছে, প্রভাবক হিসাবে কাজ করছে। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কারণে কিন্তু এটা 200 ডিগ্রিতে সম্ভব হয়েছে। নয়তো এই ক্ষেত্রে তাপমাত্রা প্রায় 600 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপের প্রয়োজন হয় যদি উইদাউট প্রভাবক আমরা বিক্রিয়াটা করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকাংশে কি হয়ে যায়? কমে যাচ্ছে প্রভাবক ব্যবহারের কারণে। তো প্রভাবকগুলো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে আমরা সেটা দেখলাম, এবং আমরা একটি লেখচিত্রের মাধ্যমে
সেটা দেখায় কিভাবে প্রভাবকের উপস্থিতিতে একটা বিক্রিয়ার গতির পরিবর্তনটা হচ্ছে আর কি। আমরা এখানে একটা লেখচিত্র অঙ্কন করবো। x অক্ষ y অক্ষ দুটো নেব। এখানে বিক্রিয়ার হার এখানে স্থিতিশক্তি। আমরা বিক্রিয়ার হার বনাম কি স্থিতিশক্তি লেখচিত্রটা অঙ্কন করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়া যখন সময়ের সাথে সাথে আমরা স্থিতিশক্তির পরিবর্তনটা দেখব, মানে স্থিতিশক্তি হলো একটা অণুর বা একটা পরমাণুর একটা অভ্যন্তরীণ শক্তি। এই শক্তিটাকে ছেড়ে দিয়ে কিন্তু যৌগ নতুন করে যৌগ গঠন করে থাকে সাধারণত। স্থিতিশক্তিটা হ্রাস হয়ে যায় যখন যৌগ গঠন করে আর কি। অর্থাৎ যে কোনো বিক্রিয়া ভাঙতে শক্তি কি হয়, প্রয়োজন হয়। আবার নতুন করে যখন যৌগ গঠন হবে তখন আবার শক্তি উৎপন্ন হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়ক পদার্থগুলো ভাঙবে তখন সে শক্তি কি করবে, শোষণ করবে। আর যে শক্তিটা শোষণ করতেছে কি কারণে, তার ওই স্মৃতিশক্তিটা যেটা ছিল এটাকে বিচ্ছিন্ন করার জন্য অণুগুলো। এবং পরবর্তীতে যখন নতুন যৌগ গঠন হবে তখন শক্তিটা আবার ছেড়ে দিয়ে আবার তারা নতুন যৌগ গঠন করবে। এই ক্ষেত্রে আমরা যদি একটা বিক্রিয়ার অক্ষ দেখাই, এখানে আমি যে কোনো একটা বিক্রিয়া দিলাম, এখানে A2 প্লাস B2 এখানে বিক্রিয়া করতেছি। তাহলে এখানে যখন বিক্রিয়া করবে এখানে এই পরিমাণটা লেখচিত্র দেব। এখানে AB তৈরি হয়ে যাবে। আমি কি করলাম লেখচিত্রটাতে, A2 এবং B2 বিক্রিয়া করলো। এটা কি হলো, ধীরে ধীরে সে শক্তি শোষণ করলো। এখানে গিয়ে সক্রিয়কৃত জটিল গঠন করবে। একটু খেয়াল করো, সহজ বিষয়। এখানে A2 আর B2 প্রথমে আমি কি দিলাম, তাপ শক্তি বা যাই হোক সে শক্তি দিতেছি, মানে তার স্মৃতিশক্তি সে বৃদ্ধি করতেছে। কেন বৃদ্ধি করতেছে, তাদের মধ্যকার বন্ধনগুলো ভাঙার জন্য। তাহলে সে এই পরিমাণ শক্তি যখন শোষণ করে, এই যে এই শক্তিটা হলো ইএ, যেটা আমরা আগে বলেছিলাম যে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। এই ইএটা হলো যে পরিমাণ শক্তি শোষণ করে অণু সক্রিয় হয়ে গেছে, এটা হলো কি তার সক্রিয়ণ শক্তি। অর্থাৎ এবার সে বিক্রিয়া শুরু করবে। কারণ এই সক্রিয়ণ শক্তি না পাওয়া পর্যন্ত কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে এই সক্রিয়কৃত জোটে অংশগ্রহণ করার পর তখন আবার এটা হলো তার গৃহীত শক্তি। এখন এই যে নতুন করে যৌগ গঠন হলো এবি গঠনের সময় সে আবার তাপ ছেড়ে এই পর্যায়ে এসে তার স্থিতিশীল অবস্থায় চলে আসে। মানে এটা হলো তার কি বর্জিত শক্তি। তাহলে এই যে লেভেলটা, এই লেন্থটা কি হচ্ছে, এই লেন্থ থেকে ছোট। তার মানে এই লেন্থ ছোট মানে সে গৃহীত শক্তি কম, বর্জিত শক্তি বেশি। অর্থাৎ বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি তাপ। এখন যদি এই গৃহীত শক্তির লেন্থ বড় হয় আর বর্জিত শক্তির লেন্থ যদি কি হয়, ছোট হয়, তাহলে সেটা হয়ে যাবে তাপহারী বিক্রিয়া। কারণ সে গ্রহণ করছে বেশি শক্তি, উৎপন্ন করছে কম শক্তি। তাহলে আমরা এইভাবে লেখচিত্র দেখে কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া, কোনটা তাপহারী বিক্রিয়া। এখন আমি এটা ব্যাখ্যা করলাম। এখন প্রভাবকের সম্পর্কটা এখানে কি সেটা দেখাচ্ছি। যদি আমি এখানে এই যে এই বিক্রিয়াতে যদি আমি প্রভাবক ছাড়া করি, তাহলে সে ধরো এই পরিমাণ শক্তি সে শোষণ করে, এই লেভেল শক্তি শোষণ করবে। কিন্তু এখানে যদি আমি একটু প্রভাবক দিয়ে দিই, তাহলে দেখা গেছে যে এই A2 B2 সেম, এখানে শক্তিকৃত জটিল গঠন করবে, এই অবস্থায় গিয়ে এই অবস্থায় চলে আসবে। এই সামান্য একটু উপরে উঠে এখানে শক্তিকৃত জটিল হয়ে গেল। এটা হলো প্রভাবকের উপস্থিতি। প্রভাবকের উপস্থিতিতে তার সক্রিয়কৃত জটিল অবস্থার লেভেলটা কমে গেছে। মানে কি, সে অল্প পরিমাণ শক্তি গ্রহণ করে সক্রিয় হয়ে গেছে, কারণ প্রভাবক এখানে তাকে সক্রিয় করতে বাধ্য করেছে, যার কারণে তার অল্প শক্তিতে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে। এইটা হলো এই প্রভাবকের উপস্থিতি যে লেখচিত্র
ভিন্নতা তৈরি হয়ে গেল। কারণ কি, এটাতে অনেকটা সময় নিয়েছে বিক্রিয়া সংঘটিত হতে, অনেকটা শক্তি তাকে দিতে হয়েছে, কিন্তু সেই তুলনায় একই বিক্রিয়া আমি প্রভাবক দেওয়ার কারণে অল্প সময়ে অল্প শক্তি ব্যয় করে আমি কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে পারি। এটা হলো আমার প্রভাবকের মূল বিষয়টা। আমি এখানে ল্যাকচিত্র আকারে দেখালাম। ল্যাকচিত্র প্রভাবক থাকলে কোনটা প্রভাবকের উপস্থিতিতে, কোনটা প্রভাবকের উপস্থিতিতে নয়, তোমরা সেটা বুঝতে পারবে ল্যাকচিত্রগুলি দেখে। এবার আসো আমরা প্রভাবকের শ্রেণীবিভাগ নিয়ে একটু আলোচনা করব। আমি একটু দেখে নিচ্ছি। ওকে, তাহলে প্রভাবকের শ্রেণীবিভাগটা হলো কি কি বিক্রিয়ায় কোন কোন বিক্রিয়ায় কোন কোন প্রভাবক কিভাবে কাজ করে, সেটা হলো যে শ্রেণীবিভাগটা করা হয়েছে। তো এই শ্রেণীবিভাগের মধ্যে প্রথমত আমি 4 প্রকার এখানে লিখবো। এখানে 2টা ভাগে রয়েছে, একটা হলো প্রভাবকের কাজের উপর ভিত্তি করে, আর একটা আছে ভৌত অবস্থার উপর ভিত্তি করে। আমরা আগে প্রথমে কাজের উপর ভিত্তি করে প্রভাবক 4 প্রকার আমরা লিখবো। এক নম্বর হলো ধনাত্মক প্রভাবক। প্রভাবকের সংজ্ঞাটা আমি আরেকটা একটু বলে নিই, এটা তোমরা বইতে পেয়ে যাবে, এটা তোমরা জানো অনেকেই। যে সকল পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে, কিন্তু ওই বিক্রিয়া শেষে ওই পদার্থটি ভরে এবং সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, সেটাই কি প্রভাবক। যে সকল পদার্থ কি করবে, বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করবে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে। সহজ কথা একটু লিখে দিলে প্রভাবকের সংজ্ঞাটা দেওয়া হয়ে যায়। ধনাত্মক প্রভাবক কি, যে সকল প্রভাবক বিক্রিয়ার গতি শুধুমাত্র বৃদ্ধি করে, সেটা হবে ধনাত্মক প্রভাবক। আমরা এখানে উপরে যে বিক্রিয়াগুলো আলোচনা করেছি সবগুলি ছিল কি ধনাত্মক প্রভাবক। এর আগে আমরা আরেকটা বিক্রিয়াতে দেখাতে পারি, যেমন CH2 ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, যদি আমি এখানে নিকেল প্রভাবক ব্যবহার করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপে এখানে নিকেল তৈরি হবে। মানে এই যে অসম্পৃক্ত যৌগটাকে আমি সম্পৃক্ত যৌগে পরিণত করলাম হাইড্রোজেন যুক্ত করে, তাহলে এই ক্ষেত্রে নিকেল ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করবে। অর্থাৎ এই নিকেলের উপস্থিতিতে বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে। এর আগে যেটা আমরা দেখেছি লোহার গুঁড়ার প্রভাবক হিসেবে ব্যবহার করতে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপাদনে ব্যবহার করতে। তো এগুলো প্রত্যেকটা কি ছিল ধনাত্মক প্রভাবক, অর্থাৎ এরা বিক্রিয়ার গতিটাকে শুধুমাত্র বৃদ্ধি করে থাকে। এবার আসলে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি, তারা বিক্রিয়ার গতিটাকে হ্রাস করবে। অর্থাৎ তারা বিক্রিয়ার যখন শুরু হবে এবং কোনো কারণে আমার বিক্রিয়াটাকে স্লো করা প্রয়োজন, আমার এখন উৎপাদ ওই পরিমাণ প্রয়োজন হচ্ছে না, তাহলে আমি বিক্রিয়াটাকে কিভাবে স্লো করবো, এখানে ঋণাত্মক প্রভাবক যোগ করে দেবো, তাহলে বিক্রিয়া গতিটা হ্রাস পাবে। তাহলে এই যে সকল প্রভাবক বিক্রিয়া গতিকে কি করে হ্রাস করে, তারা হলো ঋণাত্মক প্রভাবক। যেমন আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবের ব্যবহারটা বেশি হয়ে থাকে। হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে পানি এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। হাইড্রোজেন পারঅক্সাইডকে উত্তপ্ত করলে আমরা কি পাচ্ছি, পানি এবং অক্সিজেন গ্যাস। অর্থাৎ অক্সিজেন গ্যাস উৎপাদনের জন্য এটা একটা প্রক্রিয়া। পটাশিয়াম ক্লোরাইডের যেমন একটা বিক্রিয়া লিখেছিলাম, সেটা অক্সিজেন উৎপাদনের একটা প্রক্রিয়া, যেটা এখন এই যে বর্তমান ক্রাইসিসে আমরা অক্সিজেনের খুব প্রয়োজনীয়তা অনুভব করতেছি। তো পরীক্ষাগারে এই বিক্রিয়াগুলো থেকে সাধারণত অক্সিজেন তৈরি হয়। এছাড়াও পানির তড়িৎ বিশ্লেষণ করে অক্সিজেন গ্যাস তৈরি করা হয়ে থাকে। তবে এখন আধুনিক আরো অনেকগুলো পদ্ধতি বেরিয়ে গেছে অক্সিজেন উৎপাদনের। তাহলে এই যে পারঅক্সাইডকে আমরা উত্তপ্ত করাতে এখানে পানি আর অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়া নর্মালি প্রভাবক ছাড়া অনেক দ্রুত গতিতে একটু তাপ দিলে হয়ে যায়, কিন্তু আমি এই বিক্রিয়া যদি ধীর করতে চাই তাহলে এখানে আমি গ্লিসারিন যোগ করে দিতে পারি। গ্লিসারিন আমি সংকেতটা লিখলাম না, গ্লিসারিনের সংকেতটা পরে আলাদা লিখে দিব। গ্লিসারিন যোগ করলে বিক্রিয়াটা কি হবে, ধীর গতিতে ঘটবে। শুধু এখানে গ্লিসারিন না, এখানে অথবা তুমি ফসফরিক অ্যাসিড ব্যবহার করতে পারো H3PO4, অথবা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারো, যে কোনো একটা।
গ্লিসারিন, ফসফরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড যে কোনো একটা এখানে ঋণাত্মক প্রভাব হিসাবে, যে কোনোটাই ব্যবহার করে এটা ঋণাত্মক প্রভাব হিসাবে সে কাজ করবে, বিক্রিয়া গতিটাকে বৃদ্ধি করে দেয়। অর্থাৎ এই যৌগগুলি বেশিরভাগ ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব হিসাবে কাজ করে, এদের ধনাত্মক প্রভাব হিসাবে কাজ করার তেমন কোনো উদাহরণ নেই। তাহলে অনেক এমসিকিউতে আসলে নিচে কোনটি ঋণাত্মক প্রভাব হিসাবে কাজ করে এই উদাহরণগুলো একটু দেখে নেব। হ্যাঁ, গ্লিসারিন, ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, তারপরে সালফিউরিক অ্যাসিড, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব। আরেকটা বিক্রিয়া রয়েছে, আমি দেখাই, ক্লোরোফর্ম, CaCl3, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে COCl2 তৈরি করে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। আর এটা ক্লোরোফর্মকে অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে বিক্রিয়া করলে কি হয়, ফরজিন গ্যাস বলা হয়, কার্বনিল ক্লোরাইড বিষাক্ত একটা গ্যাস তৈরি হয় এবং HCl। তাহলে এই যে ক্লোরোফর্ম যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় চেতনানাশক হিসাবে, এটা হলো CaCl3 ক্লোরোফর্ম। এই বিক্রিয়া, এই যৌগটা যদি আমি নরমালি বোতলে রেখে দিই তাহলে এটা বাইরের অক্সিজেন সংস্পর্শে বিক্রিয়া করে বিষাক্ত ফরজিন তৈরি করবে, অর্থাৎ এটা ব্যবহার অযোগ্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, সামান্য একটু ইথানল যোগ করে দিই, ইথানল C2H5OH, এগুলো কি ইথানল, মিথানল, ইথানল, ইথাইল অ্যালকোহল, যেটা আমরা জৈব যৌগ হিসাবে খুব ব্যবহার রয়েছে ইথানলের। এই ইথানল যদি একটু যোগ করে দিই এই ক্লোরোফর্মের সাথে, তাহলে সেক্ষেত্রে আর এই বিক্রিয়াটা সংঘটিত হবে না, অর্থাৎ ফরজিন গ্যাস উৎপন্ন হবে না, অর্থাৎ ইথানল এই বিক্রিয়া ঋণাত্মক প্রভাব হিসাবে কাজ করে। তাহলে এই ধরনের উদাহরণগুলো একটু তোমরা জেনে রাখবে, তাহলে এমসিকিউতে যেন আসলে তোমরা সেগুলো দিতে পারো। এবার আমরা তৃতীয় প্রভাবের উদাহরণে চলে যাচ্ছি। ধনাত্মক দেখলাম, ঋণাত্মক দেখলাম, এবার আমরা অটো প্রভাবক নিয়ে একটু আলোচনা করব। অটো বা স্বপ্রভাবক। অটো বা কি প্রভাবক, স্বপ্রভাবক, একটু খেয়াল করো, সংজ্ঞাটা দিচ্ছি আমি, তোমরা আমার শুনলে এটা লিখে নিতে পারবে। যে সকল পদার্থ বিক্রিয়া উৎপন্ন পদার্থ, এখানে কিন্তু আমরা আলাদা করে কোনো প্রভাবক ব্যবহার করব না, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া আমরা শুরু করলাম, ওই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন একটা পদার্থ ওই বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করবে, বুঝতে পারছো? আলাদা কোনো প্রভাবক লাগবে না। বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ যদি কোনো বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করে তাহলে তাকে ওই বিক্রিয়ার অটো বা স্বপ্রভাবক বলা হয়। অর্থাৎ সে নিজেই প্রভাবক তৈরি করলো, নিজে উৎপাদ তৈরি করলো, নিজেই উৎপাদে নিজের প্রভাবক হিসাবে কাজ করলো, এই কারণে এটা অটো বলা হচ্ছে, নিজে তৈরি হচ্ছে যে কারণে। অর্থাৎ যে সকল বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ ওই বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করে তাদেরকে ওই বিক্রিয়া অটো প্রভাবক বলা হয়। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন এখানে আমি এটা লিখলাম, এটা অ্যাস্টার। হ্যাঁ, এটা অ্যাস্টার হিসাবে আমরা আপাতত চিনি, এটা জৈব যৌগের একটা কার্যকরীমূলক আমরা জানি যে অ্যাস্টার রয়েছে। তো অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে এখানে পানির উপস্থিতিতে স্প্লাসের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এটা ভেঙে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করবে, CH2COOH হবে এবং ইথানল হবে। তাহলে এখানে এই যে অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে এখানে কি হচ্ছে, অ্যাসিড এবং ইথানল তৈরি হচ্ছে, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, নাকি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, সাথে মিথানল তৈরি হচ্ছে। এই ইথানোয়িক অ্যাসিডটাই এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, যেহেতু এটা অ্যাসিড, এটা উৎপন্ন হয়, এটা যখন H+ উৎপন্ন করে ফলে এই বিক্রিয়াটা আরো দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে। কারণ কি, এখানে আমি H+ একটু দিয়ে রেখেছি, H+ থাকা সত্ত্বেও আমার এই জিনিসটা আবার নতুন করে প্রভাবক হিসেবে কাজ করবে, অর্থাৎ সে আরো দ্রুত গতিতে বিক্রিয়াটাকে সংঘটিত করবে। তাহলে এই ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড হলো কি, অটো বা স্বপ্রভাবক। এই আরেকটা উদাহরণ আমরা দেখাচ্ছি। আমি এখানে তিনটা বিক্রিয়ক নিলাম, এখানে অক্সালিক অ্যাসিড H2CO2 অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া করলে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস পটাশিয়াম সালফেট। এই যে ম্যাঙ্গানিজ সালফেট, এটা এই বিক্রিয়ার
অটো প্রভাবক হিসাবে কাজ করতেছে। এটা কি অটো প্রভাবক। তাহলে এই বিক্রিয়াটা যখন সংঘটিত হলো তখন বিক্রিয়া শুরুতে বিক্রিয়াটা ধীরে ধীরে হবে, যে মাত্র ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে তখন বিক্রিয়া কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ এটা হলো ওই বিক্রিয়া অটো প্রভাবক। এবার আমরা সর্বশেষ যে বিক্রিয়ার প্রভাবকটি রয়েছে সেটা উদাহরণ দিচ্ছি। আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবকটা হলো এখানে বিক্রিয়া, একটা বিক্রিয়া অপর বিক্রিয়া প্রভাবক হিসাবে কাজ করবে। এখানে আলাদা কোনো পদার্থ বিক্রিয়া পদার্থ হিসেবে কাজ করবে না, বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করবে না, একটা বিক্রিয়া আর একটা বিক্রিয়া প্রভাবক। যেমনটা Na2S2 হচ্ছে সোডিয়াম সালফাইড, Na2SO3 সোডিয়াম সালফাইড, Na2SO3 প্লাস অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে এটা সোডিয়াম সালফেট হবে, Na2SO2। দেখো SO3 হলো সালফাইড, SO4 হলো সালফেট। হ্যাঁ, এটা নাম কম থাকলে আইট, বেশি থাকলে এইট হয়। তাহলে সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট হয়। এই বিক্রিয়াটা নিজে নিজে সংঘটিত হচ্ছে। কিন্তু Na2SO3 প্লাস অক্সিজেন এখানে দুটো বিক্রিয়া আমি লিখলাম, সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে প্রথম বিক্রিয়াটা সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট হলো। কিন্তু সোডিয়াম আর্সেনাইট, হ্যাঁ, সোডিয়াম আর্সেনাইট বিক্রিয়া অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করলো না, অর্থাৎ এই বিক্রিয়াটা নিজে নিজে সংঘটিত হচ্ছে না। তাহলে আমরা কি করব, দুইটা যৌগকে একত্রে দিয়ে দিব, Na2S2 দেখো দুইটা যৌগকে আমি একত্রে দিয়ে বিক্রিয়াটা করতেছি। আমি এখানে আলাদা আলাদা বিক্রিয়াটা করলাম, দেখলাম যে এই বিক্রিয়াটা সংঘটিত হলো, এই বিক্রিয়াটা সংঘটিত হলো না। দেখো সোডিয়াম সালফাইড সোডিয়াম আর্সেনেটকে একত্রে মিশিয়ে যদি আমি অক্সিজেন গ্যাস চালনা করি তাহলে দেখো এখানে সোডিয়াম Na2SO4 উৎপন্ন হবে, আবার এই যে এটা বিক্রিয়া করে Na2SO4 তৈরি হয়েছে। আগে বিক্রিয়াটা করে নাই কিন্তু এটা আর্সেনেট এবার আর্সেনেট হয়ে গেছে। সোডিয়াম আর্সেনাইড কি হয়ে গেল, সোডিয়াম আর্সেনেটে পরিণত হলো। তার মানে কি এই বিক্রিয়াটা এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করলো, অর্থাৎ এই বিক্রিয়ার প্রভাবে এই বিক্রিয়াটা সংঘটিত হলো। যদি আমি এককভাবে বিক্রিয়া করি বিক্রিয়াটা ঘটবে না, কিন্তু তার সাথে দিয়ে তাকে আমি চালিয়ে নিলাম, তাহলে এই যে বিক্রিয়া একটা প্রভাবে একটা বিক্রিয়া সংঘটিত, এটা হলো আবিষ্ট প্রভাবক। অর্থাৎ এই দ্বিতীয় বিক্রিয়াটির জন্য প্রথম বিক্রিয়াটা হলো আবিষ্ট প্রভাবক। তাহলে এটা হলো তোমরা আবিষ্ট প্রভাবক দেখলে। আর প্রভাবকের আরেকটা প্রকার যেটা, এটা সিম্পল বিষয়, এটা হলো সমসত্ব প্রভাবক, একটা অসমসত্ব প্রভাবক। অর্থাৎ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এরকম দেখি যে ওই যে আয়রন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করবে, আয়রন এখানে সলিড, আয়রন এখানে সলিড আছে, কিন্তু এগুলো আছে তোমার গ্যাস। এখানে এই যে বিক্রিয়া উৎপাদগুলো গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু আয়রন কঠিন অবস্থায় আছে। তার মানে এখানে এই বিক্রিয়া যেহেতু এখানে ভৌত অবস্থায় ভিন্নতা রয়েছে, তার মানে আয়রন এখানে বিক্রিয়াটা এখানে অসমসত্ব প্রবল একটা উদাহরণ রয়েছে। অর্থাৎ আয়রন এই বিক্রিয়ার জন্য অসমসত্ব, মানে সবগুলো পদার্থ হলো গ্যাসীয়, আয়রন হলো সলিড। এরকম যদি প্রভাবক যদি গ্যাসীয় হয়ে যায় তাহলে এটা সমসত্ব প্রভাবক হবে। তাহলে এইটুকু তোমরা একটু জেনে নিবে। তাহলে প্রভাবকের আরো বিস্তারিত আলোচনা, আরো উদাহরণ তোমার বইতে রয়েছে, তো সেখান থেকে পড়ে আরো একটু বেশি জানবে আশা করি। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।